আসসালামু আলাইকুম। রাত 10টার শিশু সংবাদে স্বাগত জানাচ্ছি শাহনাজ পারভীন। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ সংসদের মেয়াদ 4 বছর, এক ব্যক্তি দুবারের বেশি প্রধানমন্ত্রী নয়। পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে অপসারণে অনলাইনে চলছে গণস্বাক্ষর, ব্যাপক সাড়া। সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার বেড়েছে। লুৎফুজ্জামান বাবর মুক্তি পাচ্ছেন বৃহস্পতিবার। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনেও সম্পর্ক ঠিকই থাকবে, পররাষ্ট্র উপদেষ্টা। শামীম ওসমান ও নানকের পরিবারের বিরুদ্ধে দুদকের মামলা। শিশুর ভালো চোখে অস্ত্র পাচার করে চিকিৎসক বললেন সরি। সাবেক 31 এমপির গাড়ি নিলামে। ডাকসু ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র সংশোধনে ঢাবি ছাত্রদলের 27 প্রস্তাব। স্ত্রী সন্তান সহ শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীরের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। কারামুক্ত ডেস্টিনির রফিকুল আমিন। নার্সের ভুল ইনজেকশনে প্রাণ গেল 2 রোগীর। কাঁটাতারের বেড়ায় এবার মদের বোতল ঝুলাচ্ছে বিএসএফ। এবং ভারতীয় সেনাপ্রধানের মন্তব্যের কড়া জবাব পাকিস্তান আইএসপিআর এর। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রস্তাব করেছে সংবিধান সংস্কার কমিশন। এর মধ্যে একটি হবে নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং আরেকটি উচ্চকক্ষ। উভয় কক্ষের মেয়াদ হবে 4 বছর। আর একজন ব্যক্তি প্রধানমন্ত্রী পদে দুবারের বেশি হতে পারবেন না। প্রধানমন্ত্রী থাকা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন না। এছাড়া সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়সে কমিয়ে 21 বছর করার সুপারিশ করেছেন সংবিধান সংস্কার কমিশন। বর্তমানে জাতীয় সংসদের মেয়াদ 5 বছর, আর সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স নির্ধারণ রয়েছে 25 বছর। একজন ব্যক্তির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে কোনো বয়স নির্ধারণ করা নেই। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে যান আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। তার শাসনামলে নিজের কন্যা সায়মা অজেদ পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক হিসেবে নিয়োগ পান। স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও এখনো বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওই পদে বহাল আছেন পুতুল। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে তার অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে। এতে ব্যাপক সাড়া মিলছে। বুধবার রাত 7:30 পর্যন্ত 3220 জন মানুষ ওই পিটিশনে সাইন করেছেন। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হয়েছে। মেয়াদ পূরণ সাপেক্ষে সঞ্চয়পত্রের ধরন অনুসারে এ হার বেড়ে হয়েছে সর্বোচ্চ 12.55%। আজ বুধবার বর্ধিত হার নির্ধারণের আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ। নতুন মুনাফার হারে সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, কারণ পেনশনের সঞ্চয়পত্রে মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের তুলনায় বেশি। আলোচিত 10 ট্রাক অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজা থেকে খালাস পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তার মুক্তিতে এখন আর বাধা নেই। এছাড়া এই মামলায় আরো 4 জনকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 5 জনের সাজা কমানো হয়েছে। মঙ্গলবার দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। লুৎফুজ্জামান বাবরের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর 2টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন তিনি। যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তন হলেও তাদের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঠিক থাকবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন চীন সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি। আগামী 20 জানুয়ারি বেইজিং সফরে যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। ওই দিনই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো অভিষেক হতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের। প্রায় 450 কোটি টাকার দুর্নীতির অভিযোগে স্ত্রী ও ছেলে সহ নারায়ণগঞ্জ 4 আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সহ তার স্ত্রী কন্যার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে পৃথক এ মামলায় করেন সংস্থাটির খুলনা বিভাগীয় পরিচালক জালাল উদ্দিন আহমদ। দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে শামীম ওসমান ও তার পরিবারের বিরুদ্ধে 193,91,18,000 টাকা এবং জাহাঙ্গীর কবির নানক ও তার পরিবারের বিরুদ্ধে 259,62,05,000 টাকা পাচারের অভিযোগ আনা হয়েছে।
বাম চোখের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় এক শিশুকে, কিন্তু ডান চোখ অস্ত্রোপচার করেন চিকিৎসক। গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ধানমন্ডির আই হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনরা বিষয়টি জানালে আবার রোগীর বাম চোখে অস্ত্রোপচার করা হয়। জানা যায় 1.5 বছরের ওই শিশুকে গতকাল বিকেলে ধানমন্ডির আই হাসপাতালে নিয়ে যান স্বজনরা। তার বাম চোখে ময়লা জাতীয় বস্তুর উপস্থিতি নিশ্চিত করেন চিকিৎসক। পরে অ্যানেস্থেসিয়া দিয়ে সব পরীক্ষা নিরীক্ষা শেষে নেওয়া হয় অস্ত্রোপচার কক্ষে। অস্ত্রোপচারের পর পরিবারের সদস্যরা দেখতে পান ওই শিশুর বাম চোখের পরিবর্তে অস্ত্রোপচার হয়েছে ডান চোখে। এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। অবশেষে নিলামে উঠেছে আওয়ামী লীগ সরকারের এমপিদের নামে আসা 31টি ল্যান্ড ক্রুজার গাড়ি। গত অগস্ট সেপ্টেম্বরে বিগত সরকারের এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি এনেছিল, কিন্তু 5 আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর এমপিদেরও পদও চলে যায়। তবে তাদের নামে আনা গাড়িগুলো স্বাভাবিক নিয়মে ডেলিভারি নেওয়ার জন্য বলা হলেও তারা নেয়নি। এখন এই গাড়িগুলো নিলামে উঠেছে। এসব গাড়ির সাথে আরো 69টি নতুন ব্র্যান্ডের গাড়িও থাকছে নিলামে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের গঠনতন্ত্র সংশোধনে প্রশাসনকে 27টি প্রস্তাবনা দিয়েছে ঢাবি ছাত্রদল। এছাড়া উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটি। আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামের সামনে এক সংবাদ সম্মেলনে তাদের প্রস্তাবনা তুলে ধরা হয়। এ সময় প্রস্তাবনাগুলো পাঠ করেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত সচিব জাহাঙ্গীর আলম, তার স্ত্রী মোসাম্মদ মোমেনা বেগম, 2 ছেলে মুহতাসিম আলম ও মুনতাসিম আলমের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশনের বিশেষ পিপি মাহমুদ হোসেন জাহাঙ্গীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। কারামুক্ত হলেন ডেস্টিনির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমিন। বুধবার কেন্দ্রীয় কারাগার থেকে সন্ধ্যা 6:30টার দিকে তিনি বের হন। কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন, আজ সন্ধ্যা 6:30টার দিকে তিনি কারাগার থেকে বেরিয়ে যান। তবে রফিকুল আমিন গত 12 বছর ধরে কারাগারে আছেন। রায় আদালত বলছেন, কারাগারে থাকার বয়স সাজা থেকে বাদ যাবে। সেক্ষেত্রে এমডি রফিকুল আমিনের সাজা খাটা হয়ে গেছে। কিশোরগঞ্জ জেলার শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নার্সের ভুল ইনজেকশন পুশের কারণে 2 রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সংশ্লিষ্ট নার্সকে। আজ বুধবার সকালে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন নেকলি উপজেলার নোয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম ও কটিয়াদি উপজেলার ধুলদিয়া এলাকার মনিরুজ্জামান মল্লিক। আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে একদম শূন্য রেখার শেষ অংশে দেওয়া কাঁটাতারের বেড়ায় কাচের বোতল ঝুলিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বেড়া দেওয়ার 6 দিনের মাথায় আজ বুধবার দুপুরে বেড়ার 4 থেকে 5 গজ পরপর একটি খালি কাচের বোতল বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষদের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। এর আগে গত 10 জানুয়ারি সকাল থেকে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের সরকারপাড়া সীমান্তে বাংলাদেশ ভারতের প্রধান পিলার ডিএমপি 8 নম্বরের সাব পিলার 37 থেকে 46 নম্বরের শূন্যরেখার শেষ অংশে প্রায় 1 কিলোমিটার জুড়ে বিএসএফ ভারতীয় নির্মাণ শ্রমিকদের নিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে 3.5 থেকে 4 ফুট উঁচু কাঁটাতারের বেড়া স্থাপন করে। পাকিস্তানকে সন্ত্রাসের উৎসস্থল হিসেবে চিহ্নিত করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। এরপরে বুধবার তার এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী। তাদের ইন্টার সার্ভিসেস পাবলিকেশন রিলেশনস বলেছে, ভারত দখলীকৃত জম্মু কাশ্মীরে ভারতে যে নৃশংসতা চালাচ্ছে তা থেকে বিশ্ববাসীর দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এ মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান। উল্লেখ্য, জেনারেল দ্বিবেদী দাবি করেছেন, গত বছরে যেসব সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে তার মধ্যে শতকরা 60% পাকিস্তানি বংশোদ্ভূত। তার এসব অভিযোগকে ভিত্তিহীন ও অপ্রমাণিত বক্তব্য বলে কড়া জবাব দিয়েছে পাকিস্তান। ভারতীয় সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর চরম দ্বৈততার নিন্দা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। একই সঙ্গে প্রতিবেশী ভারতকে রাজনৈতিক প্রয়োজনে অনৈতিক অবস্থান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।